সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস প্রোগ্রামের আমরা 7টা বিষয়ের ক্লাস নেব। তো যে সমস্ত শিক্ষার্থী অনলাইন ক্লাস এবং হ্যান্ড নোট সাজেশনের নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো পুরো লাইভটি দেখতে থাকবেন এবং আমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলোই কিন্তু সাজেশনের প্রশ্নগুলো সাধারণত পড়িয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু পড়িয়ে থাকি। তো আজকে আপনাদের যে বিষয়গুলো নেব সে বিষয়গুলো হচ্ছে গিয়ে বাংলা ভাষা 1, সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, রাষ্ট্রতত্ত্ব 1, সমাজতত্ত্ব 1 এবং ইতিহাস 1 এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। এই কয়টা বিষয় কিন্তু আপনাদের আজকে আমরা পড়াবো। তো আজকে আপনাদের ক্লাসটি হতে চলেছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছিলেন আপনারা আশা করি ক্লাসগুলো শেয়ার করবেন। যেহেতু বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করার সুযোগ পান না, তো সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি আমরা নিতে যাচ্ছি। তো অনেকে শিক্ষার্থী জয়েন করছেন, তো আপনারা কে কোথা থেকে ক্লাসগুলো দেখছিলেন অবশ্যই করে আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট জয়েন করছেন। তো যে যেখান থেকে আমাদের ক্লাসে জয়েন করছেন অবশ্যই করে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমাদের ক্লাসটি কিছুক্ষণের ভিতরে শুরু হতে যাচ্ছে।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রথমে আমাদের যে ক্লাসটি নেব, আমাদের সাজেশনের 6 নম্বর প্রশ্নে এই প্রশ্নটি রয়েছে। তো আজকে যে প্রশ্নটি আলোচনা করব, এই প্রশ্নটি হচ্ছে ছোট গল্পের রূপ বৈচিত্র্য বিষয়ে আলোচনা করো। তো ছোট গল্প কাকে বলে? তো আমি একটু ছোট গল্প সম্পর্কে আলোচনা করি। ছোট গল্প হচ্ছে যে গল্প অর্ধ থেকে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়িয়া শেষ করা যায়, তাকেই সাধারণত ছোট গল্প বলা হয়। তো এখানে ছোট গল্পের রূপ বৈচিত্র্য বিষয়ে আলোচনা করো। তো ছোট গল্প লেখকের আত্মসচেতন সৃষ্টি, অর্থাৎ একটা লেখকের আত্মসচেতন মতো সৃষ্টিটাই হচ্ছে সাধারণত ছোট গল্প। এতে থাকে বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা, অর্থাৎ বিন্দু বলতে কি ছোট জিনিস, তো ছোট জিনিসের ভিতরে কী থাকে? সিন্ধুর গভীরতা থাকে। এতে বিশেষ প্রকার গঠনরীতি, বিষয়বস্তু চয়ন, চরিত্র সৃষ্টি, কথোপকথন, পরিবেশ সৃষ্টি, বাণীভঙ্গি প্রভৃতির প্রতি বিশেষ দৃষ্টি রাখতে হয়। আধুনিককালে ছোট গল্প জীবনের বহুমুখী জটিলতার স্পর্শে বিভিন্ন রূপ ধারণ করেছে। অর্থাৎ ছোট গল্প কি জীবনের বহুমুখী জটিল সমস্যা, এই জটিল সমস্যার জটিলতার স্পর্শে বিভিন্ন রূপ ধারণ করে এসেছে। ছোট গল্পের রূপ বৈচিত্র্য সম্পর্কে এখন আমরা আলোচনা করব। বিষয়বস্তুর দিক থেকে জীবনের একটি বিশেষ মুহূর্ত বা সময় ছোট গল্পে রূপায়িত হয়। তাহলে কি বলছে? যে বিষয়বস্তুর দিক থেকে জীবনের একটি বিশেষ মুহূর্ত, অর্থাৎ জীবনে অনেকগুলো মুহূর্ত থাকে, তো এই অনেক মুহূর্তের ভিতর থেকে বিশেষ একটা মুহূর্ত বা সময় ছোট গল্পে রূপায়িত হয়। অর্থাৎ প্রবাহমান জীবনের শত শত বৈচিত্র্যময় মুহূর্তের একটিমাত্র রূপই ছোট গল্পের উপজীব্য। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, একটি ক্ষুদ্র আখ্যানভাগে একটি সমগ্র জীবনের তাৎপর্য প্রতিবিলম্বিত করাই ছোট গল্পের উদ্দেশ্য ও প্রেরণা। কাহিনীগত ও রসগত দিক থেকে ছোট গল্প নানা প্রকার। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলা ছোট গল্পের অশেষ বৈচিত্র্য লাভ করেছে। তো এদের বিভিন্ন বিভাজন তুলে ধরা হলো। 1 নম্বর হচ্ছে প্রেম বিষয়ক। এই শ্রেণীর গল্পে প্রেমের বিচিত্রলীলা এমন একটি পরিবেশ এমনভাবে অঙ্কিত হয় যে প্রেমের একটিমাত্র রস পরিণাম গল্পে মুখ্য হয়ে ওঠে। অর্থাৎ এই শ্রেণীর কি গল্পগুলোতে কি থাকে? প্রেমের বিচিত্রলীলা, অর্থাৎ প্রেম সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিভিন্ন বিচিত্র লীলা, বিভিন্ন ধরনের ভঙ্গিমা এখানে থাকে। তো এমন একটি পরিবেশ এইভাবে অঙ্কিত হয় যে প্রেমের একটিমাত্র রস পরিণাম গল্পে মুখ্য হয়ে ওঠে, যেমন রবীন্দ্রনাথের এক রাত্রি, নষ্টনীড় ইত্যাদি। এবার হচ্ছে সামাজিক। এই জাতীয় গল্পে বিশেষ কোনো সামাজিক পরিবেশের রসই মুখ্য হয়ে ওঠে। শরৎচন্দ্রের মহেশ ও বিন্দুর ছেলে এই শ্রেণীর অন্তর্গত। প্রকৃতি ও মানুষ। এই শ্রেণীর গল্পে প্রকৃতির পটভূমিতে চিত্রাঙ্কন করা হয় এবং প্রকৃতি মানুষের সুখ দুঃখের পশ্চাৎপদ রূপে ব্যবহৃত হয়, যেমন রবীন্দ্রনাথের তারাপদ, অতিথি ইত্যাদি। এরপর হচ্ছে হাস্যাত্মক। এই শ্রেণীর গল্পের আখ্যানভাগ বা চরিত্র চিত্রণ অপেক্ষা হাস্যরস, মধুরতার স্পর্শ গল্পটির সার্থকতার একমাত্র হেতু হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই যে গল্পগুলো, ছোট গল্পগুলো, এই ছোট গল্পের আখ্যানভাগ এবং চরিত্র চিত্রণ, বিভিন্ন চরিত্র যে চিত্রগুলো থাকে, চরিত্র চিন্তন অপেক্ষা হাস্যরস মধুরতার স্পর্শে গল্পটির সার্থকতার একমাত্র হেতু হয়ে দাঁড়ায়। যেমন রাষ্ট্রিকা রবীন্দ্রনাথ, বলবান জামাতা ও মাস্টারমশাই প্রতাপ কুমার ইত্যাদি। এরপর হচ্ছে ঐতিহাস। অতীত ইতিহাসের পটভূমিতে লিখিত ঐতিহাসিক রোমান্স এই শ্রেণীর অন্তর্ভুক্ত, যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃৎপ্রদীপ। এরপরে কি আছে? বৈজ্ঞানিক। বিজ্ঞানের বিষয়বস্তু ও দৃষ্টিভঙ্গি যেই গল্পে প্রধান হয়ে থাকে তা বৈজ্ঞানিক গল্প বলে পরিগণিত হয়। অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন কি বিষয়বস্তু এবং বিভিন্ন কি দৃষ্টিকোণ যে গল্পে প্রধান থাকে তাই বৈজ্ঞানিক গল্প বলে পরিগণিত হয়ে থাকে, যেমন সুবোধ ঘোষের থেরাপি, প্রেমেন্দ্র মিত্রের শয়তানের দ্বীপ ইত্যাদি। এরপর হচ্ছে বাস্তবনিষ্ঠ। যে গল্পে জীবনের কোনো অধ্যায় বা কাহিনী অকুণ্ঠ বাস্তবতামণ্ডিত হয়ে প্রকাশ পায়, অর্থাৎ যাতে বিষয়বস্তু ভাবজ্যোতিতে উদ্ভাসিত হয়নি, সেই শ্রেণীর গল্পকে আমরা বাস্তবনিষ্ঠ গল্প বলতে পারি, যেমন বধূবরণ এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের নমুনা ইত্যাদি। এরপর হচ্ছে গারস্থ। পারিবারিক বা গৃহী জীবনের কাহিনী অবলম্বন করে মুখ্যত এই শ্রেণীর গল্প গড়ে ওঠে, যেমন ব্যবধান, তিলোত্তমা, বনফুল ইত্যাদি।
এরপর হচ্ছে সাংকেতিক। যে শ্রেণীর গল্পে পাত্রপাত্রী বা পরিবেশ নিজেকে না বুঝিয়ে অন্য কোনো অর্থকে ব্যঞ্জনা দান করে এবং ব্যঞ্জনায় সেই উদ্দেশ্য গল্পের মুখ্য অবদান হয়ে ওঠে, তাদেরকে প্রতীক বা সাংকেতিক গল্প বলে। যেমন রবীন্দ্রনাথের তাসের দেশ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মরু ও শঙ্খ ইত্যাদি। এরপর হচ্ছে অতিপ্রাকৃত। এই শ্রেণীর গল্পে অতিপ্রাকৃত বা অলৌকিক রহস্য গল্পটিকে আচ্ছন্ন করে রাখে। অর্থাৎ অতিপ্রাকৃত বা অলৌকিক, যেটা কল্পনা করা যায় না, তো এই গল্পটিকে আচ্ছাদ্য করে রাখে, অথবা মৃদু শিহরণে গল্পটি রহস্যমধুর বা ভয়াবহ রূপকাঠি লাভ করে। যেমন রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণ, নিশীথে বিভূতি বন্দ্যোপাধ্যায়ের অভিশপ্ত এই শ্রেণীর গল্প। এরপর হচ্ছে ডিটেকটিভ গল্প। যে শ্রেণীর বর্ণাত্মক গল্পে নরহত্যা জাতীয় কোনো সমস্যা কোনো পুলিশি বিভাগীয় কর্মচারীর সূক্ষ্ম বুদ্ধি, সন্ধান, তৎপরতায় মীমাংসিত হয়, তাকে ডিটেকটিভ গল্প বলে। এরপর হচ্ছে গিয়ে উদ্ভট। এই শ্রেণীর গল্পে অসম্ভব বা অবাস্তব কাহিনী বাস্তবতা অতিক্রম করে রূপ পরিগৃহীত হয়। বিভূতিভূষণ মুখোপাধ্যায় নারায়ণী সেনা, কেদার বন্দ্যোপাধ্যায়ের ভগবতীর পালায়ন এই শ্রেণীর গল্প। পরিশেষে বলা যায় যে ছোট গল্প জীবনের যে কোনো বিষয় অবলম্বন করে রচিত হয়। অর্থাৎ ছোট গল্প কি হয়, জীবনের যে কোনো বিষয়কে অবলম্বন করে এটা রচিত হতে পারে এবং বিচিত্র বর্ণে ও পথে জীবনের প্রকাশ ঘটে বলে ছোট গল্প হয়ে ওঠে বৈচিত্র্যধর্মী। তা সাহিত্যের ক্ষেত্রে ছোট গল্পের আগমন অপরাগক সাহিত্য সৃষ্টির তুলনায় বিলম্বিত হলেও পাঠকৃতায় জয় করার ব্যাপারে এটি কৃতিত্বের অধিকারী। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো সিভিক এডুকেশনের আমাদের সাজেশনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বর। আমাদের সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বর। তো এই প্রশ্নটি আছে, নাগরিকতা অর্জনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন, অথবা নাগরিকতা বলতে কি বোঝেন, নাগরিকতা অর্জনের পদ্ধতিসমূহ আলোচনা করুন। রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হলো জনসমষ্টি। অর্থাৎ একটা রাষ্ট্র গঠন করতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে জনসমষ্টি। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে তখন সেই রাষ্ট্রের জনসমষ্টি নাগরিক হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ একটা রাষ্ট্র কি হয়, যখন পূর্ণাঙ্গভাবে কি করে, আত্মপ্রকাশ করে, এবং সেই রাষ্ট্রের জনসমষ্টি নাগরিক হিসেবে বিবেচিত হয় এবং নাগরিকদের দায়িত্ব কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের কার্যক্রম সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। শুধুমাত্র জন্মসূত্রেই নয়, বর্তমানকালে অনুমোদন সূত্রেও অনেক রাষ্ট্রের নাগরিকতা লাভ করা যায়। অর্থাৎ জন্মসূত্রে যে শুধু নাগরিকতা অর্জন করা যায় তা না, অনুমোদন সূত্রেও অনেক দেশের নাগরিকতা অর্জন করা সম্ভব হয়। এরপর হচ্ছে নাগরিকতা। সাধারণত নগরের অধিবাসীকেই নাগরিক বলা হয়। অর্থাৎ একটা নগরের অধিবাসীদের কি বলা হয়, নাগরিক বলা হয়। শব্দগতভাবে কোনো রাষ্ট্রের সদস্যকে সেই রাষ্ট্রের নাগরিক বলা হয়। তাহলে কোনো রাষ্ট্রের কি বলা হয়, যে কোনো রাষ্ট্রের সদস্যকে সেই রাষ্ট্রের কি বলা হয়, নাগরিক বলা হয়। কিন্তু আধুনিককালে নাগরিকতা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ বর্তমানকাল কি, আধুনিককাল। তো আধুনিককালে নাগরিকতা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তো রাষ্ট্রের সদস্য আজকাল নাগরিকতার মূল স্রোত। কেলসন বলেন, নাগরিকতা অথবা জাতীয়তা রাষ্ট্রের সদস্য হিসেবে কোনো ব্যক্তির পদমর্যাদা। অধ্যাপক লাস্কির মতে নাগরিকতা সর্বক্ষণিক কল্যাণের জন্য ব্যক্তির সুচিন্তিত এবং বিচার বুদ্ধির প্রয়োগ। বর্তমানকালে যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, এখানে যে সংখ্যাটা বলছে যে বর্তমানকালে যে ব্যক্তি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সামাজিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করে এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, তাকে নাগরিক বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি কি করে, রাষ্ট্রে স্থায়ীভাবে, অর্থাৎ 2-1 দিন না, স্থায়ীভাবে বসবাস করতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে, তাকেই নাগরিক বলা হয়। একটি সমাজের সদস্য হিসেবে মানুষ যে রাজনৈতিক মর্যাদা ভোগ করে, তাই নাগরিকতা। নাগরিকতা অর্জনের পদ্ধতি। নাগরিকতা অর্জনের একাধিক পদ্ধতি রয়েছে। সাধারণত 2টি পদ্ধতিতে নাগরিকতা অর্জন করা যায়। এক হচ্ছে জন্মসূত্রে নাগরিকতা অর্জন, আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। অর্থাৎ মানুষ জন্মসূত্রে নাগরিকতা অর্জন করতে পারে, আরেকটা হচ্ছে রাষ্ট্র যদি তাকে অনুমোদন দেয় তাহলে সেই সূত্রেও সে নাগরিকতা অর্জন করতে পারে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের পদ্ধতিসমূহ এখন আমরা আলোচনা করব। যারা জন্মগতভাবে অর্থাৎ বাই বার্থ নাগরিকতা অর্জন করে তাদেরকে জন্মসূত্রে নাগরিক বলা হয়। 2টি মূলনীতি দ্বারা জন্মসূত্রে নাগরিকত্ব নির্ধারণ করা হয়। এই 2টি নীতি হলো,
একটা হচ্ছে জন্মনীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি। জন্মনীতি, এই নীতি অনুসারে সন্তান সন্ততি নাগরিকতা তাদের পিতামাতার নাগরিকতা অনুযায়ী নির্ধারিত হয়। এক্ষেত্রে কোনো শিশু কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করলো তা বড় কথা নয়, সে কোন পিতামাতার সন্তান তাই বিবেচ্য। যেমন ফ্রান্সের কোনো দম্পতির যদি সন্তান জন্মগ্রহণ করে চীনে অথবা যদি রাশিয়ায় জন্মগ্রহণ করে, তবে এই নীতি অনুসরণে সেই সন্তানকে ফ্রান্সের নাগরিক হতে হবে। এরপরে কি আছে, এরপর হচ্ছে জন্মস্থান নীতি। অর্থাৎ এই নীতি অনুসারে সন্তান সন্ততির নাগরিকতা তার জন্মস্থান দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ শিশু যেই স্থানে জন্মগ্রহণ করবে সেই স্থান দ্বারাই তার জন্মস্থান নীতি অনুসরণ হবে বা সে সেই রাষ্ট্রের নাগরিক হবে। অর্থাৎ শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে তার পিতামাতা অন্য যে কোনো রাষ্ট্রের হোক না কেন, স্থানগতভাবে ওই রাষ্ট্রের নাগরিকতা লাভ করে। ব্রিটেন, আর্জেন্টিনা প্রভৃতি দেশ এই নীতি অনুসরণ করা হয়। এখন আমরা আলোচনা করব অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। জন্মসূত্র বাদ দিয়েও কোনো রাষ্ট্রের আইন অনুমোদিত পদ্ধতি অবলম্বন করে সেই রাষ্ট্রের নাগরিক হওয়া সম্ভব। অর্থাৎ সেই দেশের যদি আইন তাকে নাগরিকতা হওয়ার সম্মতি জানায় তাহলে সে নাগরিকতা অর্জন করা সম্ভব। এই পদ্ধতিকে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন পদ্ধতি বলা হয়। অর্থাৎ এক দেশের নাগরিক যদি নির্দিষ্ট কতগুলো শর্ত পালনের জন্য অন্য দেশের সরকারের নিকট আবেদন করে নাগরিকতা অর্জন করে, তবে তাকে অনুমোদন সূত্রে নাগরিকতা বলা হয়। এখন এই অনুমোদন সূত্রে নাগরিকতা যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বিবাহ। কোনো স্ত্রীলোক যদি অন্য কোনো রাষ্ট্রের কোনো পুরুষকে বিবাহ করে তবে সে তার স্বামী দেশের নাগরিকতা অর্জন করবে। বসবাস, কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য রাষ্ট্রের মধ্যে বসবাস করে সেই দেশের নাগরিকত্ব লাভ করা যায়। যেমন ইংল্যান্ড ও ফ্রান্সে কমপক্ষে 5 বছর বসবাস করতে হয়। এরপর হচ্ছে চাকরি গ্রহণ। কোনো দেশের সরকারি কাজে নিয়োগ লাভ করেও নাগরিকতা অর্জন করা যায়। সম্পত্তি ক্রয়, অন্য দেশে স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়ের মাধ্যমেও নাগরিকতা অর্জন করা যায়। অর্থাৎ আপনি যদি কোনো দেশের যেখানে এরকম নাগরিকতা অর্জনের পদ্ধতি রয়েছে যে স্থাবর বা অস্থাবর যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে নাগরিকতা অর্জন করতে পারবেন। পোষ্য গ্রহণ, কোনো নাগরিক যদি অন্য দেশের কোনো অনাথ শিশুকে পোষ্য হিসেবে গ্রহণ করে তবে সেই পোষ্য সন্তান ওই দেশের নাগরিকদের অর্থাৎ তার নতুন পিতামাতার দেশে নাগরিকত্ব লাভ করবে। এরপর হচ্ছে মঞ্জুরির মাধ্যমে, কোনো বিদেশি যদি কর্তৃপক্ষের নিকট উক্ত রাষ্ট্রের নাগরিকতার জন্য আবেদন করে আর কর্তৃপক্ষ যদি সেই আবেদন মঞ্জুর করে তাহলে সে সেই দেশের নাগরিকতা অর্জন করবে। এরপর হচ্ছে স্বীক্রিয় ইচ্ছা। দেশ বিভাগের সময় কোনো নাগরিক স্বীক্রিয় ইচ্ছা মতে নাগরিকতা লাভ করতে পারে। তাছাড়া পুনরুদ্ধারের মাধ্যমে নাগরিকতা পাওয়া যায়। যদি কেউ দীর্ঘকাল অনুপস্থিতির ফলে তার দেশের নাগরিক হারায় তাহলে তাকে কতগুলো শর্ত পালনের পর নাগরিকতা ফেরত পেতে পারে। তো উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে কোনো ব্যক্তি যে পদ্ধতিতে নাগরিকতা অর্জন করুক না কেন, নাগরিকগণ রাষ্ট্রের স্বার্থকে বৃহৎ স্বার্থরূপে বিবেচনা করতে অনুপ্রেরিত হবে, অর্থাৎ নিজ কর্তব্য সুচারুভাবে পালন করে অধিকার ভোগ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের সিভিক এডুকেশন 1-এর যে আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করব সিভিক এডুকেশন 2। সুপ্রিয় শিক্ষার্থী, এটা মেসেজ দিয়ে রাখি যে বিএবিএসএস প্রোগ্রামে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন, তো একটা কথা মনে রাখবেন যে আপনাদের কিন্তু সব সাবজেক্টেই ভালো মার্ক পেলেই কিন্তু একমাত্র ভালো রেজাল্ট করা সম্ভব হয়। অর্থাৎ একটা সাবজেক্টে আপনি বেশি পেলেন, একটা সাবজেক্টে কিন্তু কম পেলেন, এভাবে কিন্তু আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি ভালো রেজাল্ট করতে গেলে বা প্লাসের মতো রেজাল্ট করতে গেলে অবশ্যই করে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবং শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলই নয়, প্রত্যেকটা বিষয়ে যদি আপনি ভালো রেজাল্ট করেন তাহলে কিন্তু আপনি কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সিভিক এডুকেশন 2-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো সিভিক এডুকেশন 2-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আলোচনা করব, এটা আমাদের সাজেশনের 8 নম্বর প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকের যে প্রশ্নটা, বাংলাদেশের গ্রামীণ ও নগর সংস্কৃতি আলোচনা করো, অথবা সংস্কৃতি কি, বাংলাদেশের গ্রাম ও নগর সংস্কৃতি বর্ণনা করো, অথবা সংস্কৃতি বলতে কি বোঝায়, বাংলাদেশের গ্রাম এবং নগর সংস্কৃতির পার্থক্য সমূহ চিহ্নিত করুন। একটা প্রশ্নের কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্নটি মুখস্থ করার আগে বা বোঝার আগে অল্টারনেটিভ প্রশ্নগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো প্রথমে, সংস্কৃতি হচ্ছে জীবনযাত্রার প্রণালী।
সামাজিকরণের দ্বারা মানুষ সমাজ থেকে যা অর্জন করে তাই সংস্কৃতি। অর্থাৎ একটা সামাজিকরণ থেকে মানুষ যা কিছু অর্জন করে সেটাকে সংস্কৃতি বলা হয়। যে কোনো সম্পূর্ণ জীবনযাত্রা এবং জীবনযাত্রার সবগুলো দিকেই সংস্কৃতির উপজীব্য বিষয়। বাংলাদেশের শহর এবং গ্রামে জীবনযাত্রার প্রণালী ভিন্ন হওয়ায় বাংলাদেশের গ্রামীণ এবং নগর অঞ্চলে দুই ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে। এখন আমরা আলোচনা করব যে গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে। বাংলাদেশে আজও শিল্পায়ন ও নগরায়ন পুরোমাত্রা শুরু হয়নি। তাহলে বাংলাদেশে কি এখনো শিল্পায়ন এবং নগরায়ন কি হয়নি? পুরোমাত্রায় শুরু হয়নি। সমগ্র বাংলাদেশকে একটি বিশাল গ্রাম বলা যায়, কেননা বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা 80%-এরও বেশি লোক গ্রামে বাস করে। তাই বাংলাদেশের অর্থনীতি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বিভিন্ন প্রেক্ষিতে গ্রামীণ সংস্কৃতি আলোচনা করা হলো। এক, অর্থনীতির ভিত্তিতে। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক, আর এই কৃষিভিত্তিক অর্থনীতিতে ভূমি নির্ভর মর্যাদা সম্পর্ক বিদ্যমান। এখন পর্যন্ত ভূমি মালিকানার নিরিখে গ্রামীণ সংস্কৃতিতে উচ্চতর এবং অধস্তন স্থান নির্ণীত হয়। ধনী চাষি এবং ক্ষুদ্র বা প্রান্তিক চাষির মধ্যে মুরব্বী মক্কেল সম্পর্ক বিদ্যমান। এদের দৈনন্দিন জীবনযাত্রা প্রণালী, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ও ভিন্নতা আছে এবং সাংস্কৃতিক পার্থক্যের কারণ মূলত অর্থনীতি। সামাজিক রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠানের ভিত্তিতে আমাদের যে দ্বিতীয় পয়েন্টটি রয়েছে, গ্রামের সামাজিক প্রথা প্রতিষ্ঠানগুলোতে সমরূপতা থাকলেও ধনী এবং দরিদ্র পরিবারের মধ্যে মাত্রাগত পার্থক্য বিদ্যমান। অর্থাৎ গ্রামে সকল কিছুই ঠিক আছে, কিন্তু ধনী দরিদ্র যে পরিবারের যে মাত্রাগত পার্থক্য, এই পার্থক্য কিন্তু আছে এখনও গ্রামীণ সমাজে। যেমন গ্রামের ধনী পরিবার বিয়ের অনুষ্ঠান এবং দরিদ্র পরিবারের বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিস্তার ফারাক আছে। ধনী পরিবারের সামাজিক অনুষ্ঠান দরিদ্র পরিবারের সামাজিক অনুষ্ঠান অপেক্ষা অধিকতর জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়, আপ্যায়ন খরচও বেশি হয়। এবার 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, এই পয়েন্টটি হচ্ছে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতিতে। গ্রামীণ বাংলাদেশে বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি অর্থনৈতিক ভিন্নতার শাখা সত্ত্বেও এক ধরনের পরিবর্তন এসেছে। যেমন মাটির তেজস্পত্রের স্থলে স্টিল বা অ্যালুমিনিয়ামের তেজস্পত্রের ব্যবহার বেড়েছে। আসন পিঁড়ির স্থলে মোড়া চেয়ারের গ্রহণযোগ্যতা এবং আবহমানকালে মুড়ি, চিড়া, খইয়ের পরিবর্তে পরোটা, চা, কলের সেমাই এবং বিস্কুটের প্রচলন বেড়েছে। বিনোদনের ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতিতে বিনোদন জগতে জারি সারি, কবির লড়াই, যাত্রাপালা আজ বিলুপ্ত প্রায়। সে স্থানে রেডিও ও বিশেষিত টেলিভিশন গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এভাবে গ্রামীণ সংস্কৃতিতে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। নগর সংস্কৃতি বাংলাদেশের এখনও উন্নত দেশে পরিণত হয় নাই। এদেশের মাত্র 15% এলাকায় নগরায়ন হচ্ছে। তবুও বাংলাদেশের গ্রামীণ এবং নগর সংস্কৃতিতে বিভিন্ন ক্ষেত্রে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। নিম্নে এখন আমরা তা আলোচনা করব। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে গ্রামীণ সমাজে আজও ধর্মীয় শিক্ষার প্রতি সকলের আগ্রহ বেশি। অর্থাৎ গ্রামীণ সমাজে ধর্মীয় যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার প্রতি কিন্তু আগ্রহ রয়েছে। কিন্তু নগর সমাজে পাশ্চাত্য এবং আধুনিক শিক্ষার প্রতি সকলের আগ্রহ বেশি। অর্থাৎ নগরে যারা বাস করে, শহরে যারা বাস করে, এদের কিন্তু আধুনিক শিক্ষার প্রতি আগ্রহ কিন্তু বেশি। নগর সমাজে আজকাল বিজ্ঞান শিক্ষার প্রতি অতিমাত্রায় আগ্রহী হয়ে উঠেছে। এরপর হচ্ছে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে। গ্রামীণ বাংলাদেশের পোশাক পরিচ্ছদ শাড়ি, লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি অধিক্য। অন্যদিকে নগর এলাকায় প্যান্ট, শার্ট, স্যুট, সাফারি, জিন্সের প্যান্ট, সালোয়ার, কামিজ, ট্রাউজার, স্কার্ট ইত্যাদি ব্যবহার পরিলক্ষিত হয়। এরপর হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে। তো গ্রামের যে খাবার দাবার এবং শহরের খাবার দাবারের ভিতরেও কিন্তু পার্থক্য আছে। তো খাবার দাবারের ক্ষেত্রে গ্রামীণ সমাজে তৈরি চিড়ামুড়ি, খই, পিঠা ইত্যাদি নগর সমাজের খাদ্য তালিকায় নেই বললে চলে। তার পরিবর্তে কি আছে, শহরে ফ্রাই, বার্গার ও বিভিন্ন প্রকার পানীয় দ্রব্য ইত্যাদি নগর সমাজে বহুল জনপ্রিয়। চিত্ত বিনোদনের ক্ষেত্রে টিভি, সিনেমা, নাটক, পার্কে আড্ডা দেয়া, স্যাটেলাইট চ্যানেল এর অনুষ্ঠান উপভোগ শহরের লোকেদের চিত্ত বিনোদনের প্রধান বাহন। সম্প্রতি তথ্য প্রযুক্তি বিজ্ঞানের অনন্য ক্ষেত্রে দ্রুত এবং ব্যাপক পরিবর্তনের ফলে নগর সংস্কৃতির ও পরিবর্তন পরিলক্ষিত হয়। সর্বশেষে বলা যায় যে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির চেয়ে নগর সংস্কৃতি দ্রুত
পরিবর্তনশীল, অর্থাৎ গ্রামের যে সংস্কৃতি এই সংস্কৃতির থেকে নগর সংস্কৃতি কি দ্রুত পরিবর্তনশীল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সিভিক এডুকেশন অনের ক্লাসটি শেষ হলো। এখন আমরা ক্লাস নিব রাষ্ট্রতত্ত্ব একের একটি ক্লাস নিব। তো পলিটিক্যাল সায়েন্স কিন্তু প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু প্রায় অধিকাংশ ব্যক্তির কিন্তু পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রতত্ত্ব প্রশ্ন, রাষ্ট্রতত্ত্ব বিজ্ঞান বা রাষ্ট্রতত্ত্ব কিন্তু আছে। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে আজকে পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়টি আলোচনা করব আমাদের সাজেশনে 1.11 অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি, রাষ্ট্রের উপাদানগুলো আলোচনা করো, অথবা রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদানগুলো আলোচনা করো। রাষ্ট্রের মাধ্যমে সমাজ, সরকার, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি কার্যাবলী সম্পাদিত হয়। তাহলে রাষ্ট্রের মাধ্যমে অনেকগুলো জিনিস সম্পাদিত হয়। কি কি জিনিস সম্পাদিত হয়? একটা হচ্ছে সমাজ, দ্বিতীয়টা হচ্ছে সরকার, তৃতীয় হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রগতির কার্যাবলী সম্পাদিত হয়। রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো রাষ্ট্র। এখন আমরা রাষ্ট্রের উপাদান সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান পাওয়া যায়, যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এখন এদের সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। জনসমষ্টি, রাষ্ট্রের সর্বপ্রথম উপাদান হলো জনসমষ্টি, অর্থাৎ একটা রাষ্ট্রে যদি জনগণই না থাকে তাহলে কিন্তু সেইটা কখনোই রাষ্ট্র বলে পরিগণিত হতে পারে না। জনসমষ্টি রাষ্ট্রের প্রাণস্বরূপ, অর্থাৎ মানুষের যেমন প্রাণ আছে তেমনি রাষ্ট্রের কিন্তু প্রাণস্বরূপ হচ্ছে জনগণ। জনগণের জন্যই সমাজ, জনগণের জন্যই রাষ্ট্র। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না, অর্থাৎ একটা রাষ্ট্রে যদি জনগণ না থাকে তাহলে সেই রাষ্ট্রের অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না। তবে রাষ্ট্রের জনসংখ্যা কমও হতে পারে, আবার বেশি হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 130 কোটির উপরে, অপরদিকে বাংলাদেশ এবং সান মেরিয়ার জনসংখ্যা যথাক্রমে 16 কোটি এবং সান মেরিয়ার জনসংখ্যা 12,000। নির্দিষ্ট ভূখণ্ড, রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে রাষ্ট্রের জল, স্থল ও তার উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়। রাষ্ট্রের ভূখণ্ড ভৌগোলিক দিক থেকে খণ্ডিত হতে পারে, আবার অখণ্ডিত হতে পারে। তবে ভূখণ্ডের পরিমাণ নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। যেমন মোনাকোর আয়তন প্রায় 3/5 বর্গ কিলোমিটার, অপরপক্ষে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এরপরে যে পয়েন্টটি আছে 3 নম্বর, সেটা হচ্ছে সরকার। রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান হচ্ছে সরকার। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। তাহলে কি কি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়? একটা হচ্ছে আইন বিভাগ, দ্বিতীয়টি শাসন বিভাগ, আর তৃতীয়টি হচ্ছে বিচার বিভাগ। এই 3টি বিভাগ নিয়ে কিন্তু সরকার গঠিত হয়। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্রের ইচ্ছা ও অনিচ্ছা সরকারের মাধ্যমে প্রকাশিত এবং বাস্তবায়িত হয়। যেমন সংসদীয় সরকার, রাষ্ট্রপতি স্বচ্ছায়িত সরকার ইত্যাদি। এরপর হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব অবিভাজ্য, হস্তান্তর অযোগ্য ও চরম। এই ক্ষমতার বলে জনসাধারণ, ভূখণ্ড ও সরকার সম্মিলিতভাবে রাষ্ট্র গঠন করে। কারা কারা গঠন করে? জনগণ এবং সম্মিলিতভাবে সরকাররা কিন্তু রাষ্ট্র গঠন করে। এই ক্ষমতার অভাবে রাষ্ট্র অধীনস্থ হয়ে পড়ে। এই ক্ষমতার 2টি দিক আছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ ক্ষমতা আর একটা হচ্ছে বাহ্যিক ক্ষমতা। উপরের 4টি উপাদান ছাড়াও আধুনিক রাষ্ট্রে আরও কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। 1 নম্বর হচ্ছে স্থায়িত্ব। রাষ্ট্র প্রতিষ্ঠান হিসেবে মোটামুটি স্থায়ী। সরকার পরিবর্তন হলেও সাধারণত রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রাষ্ট্রের নাম কিন্তু কখনো পরিবর্তিত হয় না। রাষ্ট্রের রূপান্তর হতে পারে কিন্তু বিলীন হয় না। এরপর যে স্বীকৃতি। আধুনিককালে জাতিসংঘ ও অন্যান্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দানের রাষ্ট্র একটি বৈশিষ্ট্য বলে গণ্য হয়, কেননা স্বীকৃতি ছাড়া কোনো রাষ্ট্র আন্তর্জাতিক মর্যাদা পায় না। এরপর সাম্য। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র সমান। জাতিসংঘের প্রত্যেক রাষ্ট্রই একটি ভোট রয়েছে, অর্থাৎ জাতিসংঘের কি রয়েছে? প্রত্যেক রাষ্ট্রের কি রয়েছে? এক একটা করে ভোট রয়েছে। এই সাম্য রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। এরপর হচ্ছে পূর্ণ স্বাধীনতা। পূর্ণ স্বাধীনতা রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ রাষ্ট্রের পূর্ণ বৈশিষ্ট্য কি? পূর্ণ স্বাধীনতা থাকা। তাই যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি বাণিজ্য করার জন্য প্রত্যেক রাষ্ট্রকে পরিপূর্ণভাবে স্বাধীন হতে হবে। পরিশেষে বলা যায় যে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রাণীস্বরূপ। রাষ্ট্র কি? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রাণীস্বরূপ। আর জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এই 4টি উপাদান তার অঙ্গ প্রত্যঙ্গ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের রাষ্ট্রতত্ত্ব 1-এর ক্লাসটি শেষ হলো। তো আমাদের সাজেশনের 11 নম্বর প্রশ্নটি পড়েছিলাম। এখন আমরা সমাজতত্ত্ব 1-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেটি রয়েছে আমাদের সাজেশনের 8 নম্বর প্রশ্নে রয়েছে। তো আজকের প্রশ্নটা
কি আছে যে সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। অর্থাৎ সমাজ কল্যাণে কী কী, সমাজবিজ্ঞানে কী কী পদ্ধতিগুলোর সুবিধা রয়েছে এবং কী কী পদ্ধতির অসুবিধা রয়েছে এগুলো আলোচনা। সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা উদাহরণসহ আলোচনা করুন। অথবা বৈজ্ঞানিক গবেষণার প্রধান ধাপগুলো কি, সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। পদ্ধতি বলতে আমরা বুঝি যেসব উপায় এবং কৌশলের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। অর্থাৎ যে কোনো উপায় বা কি কৌশলের মাধ্যমে আমরা কি করে থাকি, জ্ঞান অর্জন করে থাকি। তাহলে জ্ঞান অর্জনে কিন্তু বিভিন্ন পন্থা রয়েছে। প্রত্যেক বিজ্ঞানের গবেষণা এবং জ্ঞান অর্জনের জন্য রয়েছে নিজস্ব কৌশল। সামাজিক বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতিতে যেসব ধর্ম তা অনুসরণ করে। সমাজবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহ সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করব। সমাজবিজ্ঞানে ব্যবহৃত কতগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো হলো, এক হচ্ছে জরিপ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতি, 3 নম্বর হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। তো এখন আমরা এই 3টা পদ্ধতির সুবিধা কি এবং অসুবিধা কি সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। জরিপ পদ্ধতি, এটি একটি কৌশল বা প্রশ্নমালা বা সাক্ষাৎকার অনুসূচি ব্যবহার করে। তাহলে জরিপ পদ্ধতি কি করে, এটা একটা কৌশল বা প্রশ্নমালা এবং সাক্ষাৎকার বা অনুসূচি ব্যবহার করে কোনো নির্দিষ্ট বা প্রতিনিধিমূলক জনসংখ্যা থেকে তথ্য সংগ্রহ করে। এখন আমরা জরিপ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করব। এই পদ্ধতি দ্বারা গবেষক উপকল্পকে পরীক্ষা করতে পারে। অর্থাৎ একজন গবেষক উপকল্প কি করতে পারে, পরীক্ষা করতে পারে। খ নম্বর, কারণ ফলের সম্পর্ক নির্ণয় করা যায়। গ নম্বর, সাধারণীকরণ করা সম্ভব হয়। অসুবিধা, জরিপ জনগণের মতামত এবং মূল্যবোধকে নির্দেশ করে, তাদের আচরণকে নয়। জরিপ কেবলমাত্র বাহ্যিক, গভীর নয়। 2 নম্বর কি আছে, 2 নম্বর, এটি প্রধানত সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানগত পদ্ধতি। তাহলে এটা কি পদ্ধতি, এটা সাংস্কৃতিক নৃবিজ্ঞানগত এটা পদ্ধতি, যা সমাজবিজ্ঞানেও ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব। ক নম্বর, সমাজবিজ্ঞানে স্বাভাবিক আচরণগত রূপকে গভীরভাবে দেখতে পান। খ নম্বর, গবেষক সামাজিক জীবনের নতুন প্রেক্ষাপটে প্রবেশ করতে পারেন। অসুবিধা, প্রাপ্ত ফলাফল উদ্দেশ্যভিত্তিক। খ নম্বর, সাধারণীকরণ করা অসম্ভব। গবেষক পক্ষপাত প্রাপ্ত ফলাফলকে বিকৃতি করতে পারে। 3 নম্বর কি আছে, কারণ ও ফলাফলের এটি নিয়মভিত্তিক ও নিয়ন্ত্রিত অনুসন্ধান হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। এখন আমরা পরীক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে ফলাফল এখানে স্পষ্ট। 2 নম্বর হচ্ছে সত্যতা নিরূপণে পুরোনায় গবেষণা সম্ভব। অসুবিধা, এই পদ্ধতি ব্যবহারে সমাজবিজ্ঞান খুবই সীমাবদ্ধ। খ নম্বর, আচরণ পরীক্ষাগার এবং স্বাভাবিক অবস্থার ভিন্নতর হতে পারে। পরিশেষে বলা যায় যে ইদানিংকালে সমাজবিজ্ঞানে ব্যবহৃত জরিপ পদ্ধতি, অংশগ্রহণমূলক পদ্ধতি এবং পরীক্ষণ পদ্ধতিদের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সমাজ বিজ্ঞান 1-এর ক্লাসটি শেষ হচ্ছে। তো এইটার নাম কিন্তু সমাজবিজ্ঞান অথবা সমাজতত্ত্ব। এখন আমরা ইতিহাস সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে আলোচনা করব এবং ইতিহাসের আজকে আমরা সাজেশনের 3 নম্বর প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব। তো 3 নম্বর প্রশ্নটি কি আছে, যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মূল্যায়ন করুন, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব নির্ণয় করুন, অথবা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের উৎসসমূহ কি, প্রত্নতাত্ত্বিক উৎসের একটি সংক্ষিপ্ত বিবরণ দিন, অথবা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসের কিভাবে ভূমিকা রেখেছে তা মূল্যায়ন করুন। প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস জানার অন্যতম উপাদান। তাহলে প্রত্নতত্ত্ব কি, যে প্রাচীন বাংলার যে ইতিহাসগুলো আছে এই ইতিহাস জানার অন্যতম একটি উপাদান হচ্ছে গিয়ে প্রত্নতত্ত্ব। ভারতীয় প্রত্নতত্ত্বের বিকাশ ঘটেছে সম্প্রতিকালে, অর্থাৎ কিছুকাল আগে কিন্তু এই প্রত্নতত্ত্বের বিকাশ ঘটেছে। লর্ড কার্জনের শাসনামলে এই বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং প্রথম মহাপরিচালক হিসেবে স্যার জন মার্শাল ছিলেন। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা কর্মে প্রধানত ডক্টর বুকানন, তারপর হ্যামিল্টন, জেমস প্রিন্সপো, স্যার আলেকজান্ডার কামিংহাম, স্যার জন মার্শাল, ভারতীয় পণ্ডিত রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল মজুমদার, ডাক্তার আহমেদ হাসান দানি প্রমুখ পণ্ডিত একত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। এখন আমরা প্রত্নতত্ত্বের উৎস সম্পর্কে আলোচনা করব, প্রত্নতত্ত্বের উপাদান সম্পর্কেও আলোচনা করব। প্রাচীন লেখ বা লিপি।
প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। লিপিগুলো সাধারণত রাজপ্রশান্তি, দানপত্র, শাসন সংক্রান্ত ঘোষণা, ধর্ম সংক্রান্ত নির্দেশ ও রাজনৈতিক ঘটনা সংক্রান্ত হয়ে থাকে। লিপির মধ্যে কলিঙ্গরাজ, তারপর খরবেলের হাতি, গুম্ফা শিলালিপি ও বিজয় সেনের দেয়াপাড়া শিলালিপি উল্লেখযোগ্য। প্রাচীন লিপিমালা থেকে রাজাদের কীর্তিকলাপ, রাজ্যের আয়তন, যুদ্ধবিগ্রহ এবং তৎকালীন সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বহু তথ্য কিন্তু এই প্রাচীন লেখা বা লিপি থেকে কিন্তু পাওয়া যায়। এরপরে কি আছে? মুদ্রা। প্রাচীন ইতিহাস জানার জন্য মুদ্রার গুরুত্ব কম ছিল না, কারণ সাহিত্য ও লিপি থেকে যেসব তথ্য পাওয়া যায়, মুদ্রা তার থেকে বেশি নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। মুদ্রা থেকে সমসাময়িক ভারতের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও জানা যায়। পহলব কুষাণ আমলের রাজাদের মুদ্রা থেকেও সমকালীন ইতিহাসের তথ্য পাওয়া যায়। সমুদ্রগুপ্তের বিভিন্ন ধরনের মুদ্রা তার সামরিক সাফল্য, শিকার প্রিয়তা ও সঙ্গীতে পারদর্শিতার প্রমাণ কিন্তু এই মুদ্রা থেকে পাওয়া যায়। এখন আমরা তৃতীয় পয়েন্ট এবং শেষ পয়েন্টটি আলোচনা করব। এটা হচ্ছে সৌধ ও স্মৃতি স্তম্ভ। স্থাপত্য ভাস্কর্য শিল্পের নিদর্শন বলতে খনন কার্যের ফলে যেসব প্রাসাদ, মন্দির এবং মানুষের দৈনন্দিন জীবনের সামগ্রী পাওয়া যায় তাকে বোঝায়। প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে এগুলোর ভূমিকা যথেষ্ট। কোনো সভ্যতা সম্পর্কে, এর স্থাপত্য কীর্তি সম্পর্কে এবং এর সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে সৌধ ছিল গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায় যে ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের ইতিহাস 1-এর 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা, আমাদের সাজেশনের 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু হ্যান্ড নোট সাজেশন ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং অনলাইন ক্লাসটা কেন করবেন? অনলাইন ক্লাসটা এই জন্য করবেন যে আপনি পূর্ণ পরীক্ষা, একটা পূর্ণ প্রস্তুতির জন্য কিন্তু অনলাইন ক্লাস করা কিন্তু আপনার অবশ্যই কর্তব্য। কারণ আপনি যদি একটা গাইডেন্সের ভিতরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব। এবং আমাদের কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর মডেল টেস্ট পরীক্ষা হয় এবং পরীক্ষার আগে কিন্তু আমাদের একটা ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা মডেল টেস্ট পরীক্ষাগুলো অংশগ্রহণ করেন এবং ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন এবং আমাদের অনলাইন ক্লাস এবং সাজেশন হ্যান্ডআউটের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বিষয়টি সম্পর্কে আলোচনা করব। এটা অনেক স্টুডেন্ট অনেক বিষয় মনে রাখতে পারেন না, বিশেষ করে ইংলিশ বিষয়টা মুখস্থ করতে পারেন না বা বুঝতে পারেন না বা বানিয়ে লিখতে পারেন না। তো তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন ফরম্যাটের শিটগুলো তৈরি করেছি। তো আজকের ডায়লগটা দিয়ে, একটা ডায়লগ দিয়ে আপনি যে কোনো ভালো ডায়লগ লিখতে পারবেন, অর্থাৎ ডায়লগ বা কনভার্সন। অর্থাৎ যখন দুজন ব্যক্তির ভিতরে কোনো একটা বিষয় সম্পর্কে কথোপকথন হয় তখন সেটাকে ডায়লগ বা সংলাপ বলা হয়। তো এখন আমরা একটা ভালো ডায়লগ দিয়ে কিভাবে বন্ধুর কাছে অনেকগুলো ডায়লগ লেখা যায় সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো এটা দিয়ে আপনারা কি লিখতে পারবেন? আর্লি রাইজিং, হবিজ, ফিজিক্যাল এক্সারসাইজ, এই সমস্ত যে ডায়লগগুলো বা সংলাপগুলো রয়েছে এই সংলাপগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন। তো এই ডায়লগটা কি? যে দিস ইজ এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট আর্লি রাইজিং, অর্থাৎ প্রত্যুষে ঘুম থেকে ওঠার ব্যাপারে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। তো এখানে দুইজনের নাম দিতে হবে, একটা হচ্ছে মাইসেলফ দিলাম আর একটা মিস্টার সুমন দিলাম। প্রথমে মাইসেলফ, হ্যালো মিস্টার সুমন, ওহে জনাব সুমন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? মিস্টার সুমন, আই এম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? মাইসেলফ, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ডু ইউ নো অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ ড্যাশ, তাহলে আর্লি রাইজিং, তুমি কি প্রত্যুষে ঘুম থেকে ওঠার ব্যাপারে জানো? যখন এখানে প্রশ্ন করবেন তখনই অবশ্যই একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন কিন্তু হয়ে যাবে। মিস্টার সুমন, ইয়েস আই নো সিগনিফিকেন্স অফ আর্লি রাইজিং, হ্যাঁ আমি প্রত্যুষে ঘুম থেকে ওঠার ব্যাপারে জানি। মাইসেলফ, কাইন্ডলি গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস আর্লি রাইজিং, অর্থাৎ প্রত্যুষে ঘুম থেকে ওঠার ব্যাপারে আমাকে কিছু তথ্য দাও। মিস্টার সুমন, ওয়েল দি পারপোজ অফ আর্লি রাইজিং ইজ টু এক্সটেন্ড আওয়ার নলেজ অ্যান্ড ওয়াইজডম, অর্থাৎ প্রত্যুষে ঘুম থেকে উঠলে আমাদের জ্ঞান এবং বুদ্ধি কি বৃদ্ধি পায়। আর্লি রাইজিং দি পারপোজ অফ ইমপ্রুভ আওয়ার হেলথ অ্যান্ড মাইন্ড, এটা আমাদের কি করে? স্বাস্থ্য এবং মনকে প্রশান্তি দেয়। মাইসেলফ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ। আই হ্যাভ গট অ্যান এক্সেলেন্ট আইডিয়া, আমার একটা চমৎকার পরিকল্পনা রয়েছে। ইট অলসো পিউরিফাইজ আওয়ার মাইন্ড অ্যান্ড সোল, এটা আমাদের মন এবং আত্মাকে শান্তি দিয়ে থাকে। মিস্টার সুমন, থ্যাংক ইউ টু, তোমাকে ধন্যবাদ। মাইসেলফ, গুড বাই। আই প্রে টু অলমাইটি আল্লাহ
ফর ইউর বেটার সাকসেস, অর্থাৎ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমার সফলতার জন্য। মিস্টার সুমন, গুড বাই, সি ইউ এগেইন, তোমার সাথে পুনরায় দেখা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস, আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে প্রয়োজন মনে করলে আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন, এবং সাথে সাথে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে উন্মুক্তা 7 স্কুল। যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চান সেক্ষেত্রে আমাদের উন্মুক্তা 7 স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং সাথে সাথে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন নিত্য নতুন ক্লাস পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।